হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা, তোমাদের স্বাগত জানাচ্ছি গো.জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের ২৬ নং গদ্য অর্থাৎ কপিল দাস মুর্মুর শেষ কাজ এই গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন শওকত আলী। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। গত এপিসোডে আমরা এই গল্পের যে অংশ পর্যন্ত আলোচনা শেষ করেছি, আজ তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি। বন্ধুরা, এখানে বলা হয়েছে কপিল দাসের হঠাৎ খেয়াল হয় লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। এক্ষুনি না দেখলেও মুহূর্তের মধ্যে কোথায় উবে গেল অতগুলো মানুষ? নাকি সে দেখেনি, তার কেবলই মতিভ্রম হতে থাকে। এদিকে সলিমুদ্দিনের সেই খামার বাড়ির ঘটনাটার বর্ণনা তখনও ফুরোয়নি। আবার কথাটা নতুন করে বলতে হলো সলিমুদ্দিনকে। বলল, তোমার বসতটা এবার উঠাই দিবে, এইঠে এই বছর ট্রাক্টর চলিবে। কপিল দাস এবারও বুঝতে পারে না, তার নিজের হিসাব মেলে না। ট্রাক্টর জমিতে চলবে, তাই চলে এসেছে এতকাল। মানুষের বসতের উপর দিয়ে ট্রাক্টর চলতে যাবে কেন? এই কেমন কথা? সে অন্ধকারে ডাইনে বাঁয়ে তাকায়, বলে, ঠিক শুনেছিস তুই? কহ, ঠিক শুনেছিস? সলিমুদ্দিন এবার সত্যিই বিরক্ত হয়, বলে, মোর কথা বিশ্বাস না হয় আর কাহাকে পুছে দেখো। মুই এবার যাও, তুই বুড়া মানুষ, তোর কিছু কম থাকে না। কথাটা বলেই হঠাৎ ছোড়া চলে গেল। বন্ধুরা, এখানে পুছে দেখো অর্থ হলো জিজ্ঞেস করে দেখো। এরপর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কপিল দাস মাথা নাড়ায় আর নিজেকে শোনায়, না, কেন পালাবো? তার পা আপনা থেকে বাড়ির পথ ধরে। কোথায় পালাবে সে? একসময় আবার হাসি পায় বুড়োর। পালাবার কথাটা এলো কোত্থেকে? তুই বুড়ো মানুষ হয়ে মরল, নিজেকে শুনিয়ে শুনিয়ে সে বলে, তোর কিছু ফর্ম থাকে না। আর ওই সময় ট্রাক্টরের আওয়াজটা তার কানে এসে ধাক্কা মারে। কি কারণে যে হঠাৎ ধকধক শব্দ করে জেগে উঠল ঘুমন্ত ট্রাক্টরটা আন্দাজ করা মুশকিল। বিনোদ মিস্ত্রি এক এক দিন এইরকম হঠাৎ ট্রাক্টরের ইঞ্জিন চালিয়ে দেয়। ট্রাক্টরটা সে চোখের সামনে দেখতে পায় যেন। বিশাল বিশাল দুটো চাকা ঘুরতে ঘুরতে মাঠের বুকের উপর দিয়ে চলেছে। পেছনের ধারালো চাকতিগুলো মাটি ফালা ফালা করে দিচ্ছে। গন্ধ বেরোচ্ছে কাটা মাটির ভেতর থেকে। বন্ধুরা, এরপর বলা হয়েছে ওইভাবে ট্রাক্টরটা চলে আসে একেবারে দীনেশ কিস্কুর বাড়ির সীমানা পর্যন্ত। তারপরই বেশ দিব্যি ঘুরে যায়। বসতি হলো ট্রাক্টর চলাফেরা করার শেষ সীমানা। হ্যাঁ, কলের জিনিস ওই পর্যন্ত আসে। সংসারের সীমানা পর্যন্তই তার আসবার ক্ষমতা, তারপর আর আসতে পারে না। এতকাল অন্তত পারেনি। আর এখন সেই কলের জিনিস হুড়মুড় করে ঢুকে পড়বে দীনেশ কিস্কুর উঠোনে। ঘরের দেয়ালে ভোঁতা নাক ঢুকিয়ে উল্টো দিকের দেয়াল ফুঁড়ে বেরোবে। দৃশ্যটাকে সে মনের ভেতর দেখতে পায়, আর তাই দেখে সে ভয়ানক অস্থিরতা বোধ করে। কি কথা ট্রাক্টর চলে আসবে সংসারের বুকের উপর? বন্ধুরা, এখানে ফর্ম থাকা বলতে বোঝায় স্মরণ থাকা বা মনে থাকা। তারপর এখানে লেখক বলেছেন কপিল দাস বুড়োর এখন মনে পড়তে থাকে এই বস্তি উঠে যাবার ব্যাপারটা আকস্মিক নয় একেবারে। তাহলে এ কি শেষ পর্যন্ত পরিণতি? বস্তি টস্তি উঠে যাবে আর ট্রাক্টর চলতে থাকবে ঘরবাড়ি ভিটে মাটির উপর দিয়ে। কোথায় একটা মেয়ে মানুষের মাথা গরম করে মাতালের দিকে দা উঁচিয়ে তেড়ে যাবার ঘটনা, আর কোথায় বাড়ি ঘর সংসার শুদ্ধ লোপাট করে দেওয়া। কিসের সঙ্গে কিসের জড়ানো? কিন্তু ভাবো তো, বসতটা কত পুরনো। মনে আছে তোর? হ্যাঁ, বাহে মরলের বেটা, তোর কি ফর্ম আছে? বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, ফর্ম আছে, এই বলে সে উত্তর দিচ্ছিল। বিচার বসেছিল ফার্মের অফিস ঘরে। কে একজন মানুষ শুধোচ্ছিল। কবে কোন প্রাচীনকালে এসেছিল একদল মানুষ, সেই দলের মরল ছিল শিবনাথ। শিবনাথ আবার গুণিন ছিল। কিন্তু গুণিন হলে কি সব হয়? হয় কখনো? হয় না।
ওই পর্যন্ত বলার পর আর বলতে পারিনি। মহিন্দর ধমকে উঠেছিল। পরে জানিয়েছিল, তুই আর আমার সঙ্গে আসিস না বাপ, তোর কথার কোনো ঠিক নাই। কোন কথা তুই কোন কথা কহিস বুঝিস না। হা মরল, তুই বুড়া মানুষ, তুই কিছু করিবা পারিস না। ওই দিনই কে যেন বলেছিল কথাটা। কপিল দাস কথাটা নিজেকে শোনালো আরেকবার। তুই বুড়া মানুষ হে মরল, তোর কিছু করার নাই। একবার নয়, ঘুরে ঘুরে কথাটা সে বলেই চলল। আর থেকে থেকে ভারী গভীর দীর্ঘশ্বাস পড়ল কয়টা। আর ওই দীর্ঘশ্বাস তাকে বার্ধক্যের অক্ষমতা স্মরণ করিয়ে দিতে লাগলো। এরপর বাড়ি ফিরতে ফিরতে তার দেরি হয়ে যায়। ততক্ষণে ঠান্ডায় পা দুখানি অসাড় হয়ে উঠেছে। উঠোনের আগুনের কাছে বসে বসে সে হাত পা সেঁকে কিছুক্ষণ। মহিন্দরের বউ বিন্নি থালায় করে ভাত দিয়ে যায়। আগুনের তাতে ততক্ষণে আরাম লাগছে কপিল দাসের। ভাতের পাশে এক টুকরো পোড়া মাংস দেখতে পেয়ে সে খুশি হয়। নাতিদের শুধোয় কি শিকার পেয়েছিল তারা? মহিন্দরের ছেলে শিকারের গল্পটা আরম্ভ করে বোধহয়, কিন্তু তার গল্পের দিকে বুড়ো আর মনোযোগ দিতে পারে না। দাদা, বড় জঙ্গলত নাকি বাঘ থাকে? নাকি প্রশ্ন শুনে একটু সজাগ হতে হয় বুড়োকে। ঠিক মনে করতে পারে না। রামনগরের জঙ্গলে কি বাঘ আছে? কিছুক্ষণ চিন্তা করে সে, তারপর মাথা নাড়ায়। নাই রে সুখদাস, ওইঠে বাঘটাক নাই, কিন্তু ছিল এক সময়। নাতিরা ঘন হয়ে বসে। কপিল দাস ভাত খাওয়ার কথা ভুলে যায় তখন। সে গল্প আরম্ভ করে। গল্প মানে তো নিজের কথা। সাঁওতাল কিশোর ছেলের যে ব্যাপারে সবচাইতে আকর্ষণ, সেটাই সে ধীর স্বরে বর্ণনা করতে থাকে। সেক্ষেত্রে তার কালো রঙের কুকুরটার কথা আছে। তার ঘরে খুঁজলে তীরের চোঙা দুটো এখনো পাওয়া যাবে। সেই চোঙায় বাছা বাছা তীর জমানো থাকতো। একবার তীর দিয়ে একটা বাঘ গেঁথে ফেলেছিল। ভাগ্যিস সে তখনও বাঘ কি জিনিস জানতো না। বনবিড়াল ভেবে নিশানা করে তীর ছেড়ে দিয়েছে। আর অমনি কি ডাক! ভয় পেয়ে পরিমরি করে কিরকম দৌড়েছিল সেই ঘটনাটা সে বলে, এবং বলবার সময় দৌড়ের বর্ণনাটাই প্রধান হয়ে উঠতে থাকে। বুড়ো মানুষের গুনগুন গুনগুন ধীর স্বরের একঘেয়েমিতে বিরক্তি লাগে বাচ্চাদের। সুখদাস অস্থির হয়ে ডাকে, দাদা, বাঘটার কি হইল? ও হ্যাঁ, বাঘটা। কপিল দাসকে একটু ভেবে নিতে হয়। তীর খেয়ে বিকট চিৎকার করে উঠবার পর বাঘটার যে কি হয়েছিল কোনোভাবে মনে পড়তে চায় না। তখন গল্পটা সে বানাতে আরম্ভ করে। তার বর্ণনায় তখন কৌতুক আসে। বাঘের ল্যাজ ধরে টানতে টানতে নিয়ে আসবার ব্যাপারটা সে রং চড়িয়ে বলতে চায়, কিন্তু বাঘটা টেনে নিয়ে আসবার সময় কিরকম কষ্ট হচ্ছিল সে কথাটাই ঘুরে ফিরে বলতে থাকে সে। শীতের রাত, ততক্ষণে সবাই ঘরে গিয়ে শোবার কথা, কিন্তু কেউ শুতে যাচ্ছে না সেটা সে লক্ষ্য করে। দেখে ইতিমধ্যে মহিন্দর, দীনদাস এবং তাদের সঙ্গে সঙ্গে আরো কয়েকজন উঠোনে এসে দাঁড়িয়েছে। বোঝা যাচ্ছে কোনো সলা পরামর্শ হচ্ছে, কিন্তু বিষয়টা যে কি কিছুই অনুমান করা যায় না। ও হ্যাঁ, বাঘটা যেন কি হয়েছিল? কপিল দাস কিশোর দুটোর মুখের দিকে তাকিয়ে আবার ল্যাজ ধরে টানবার প্রসঙ্গে ফিরে আসে। ওই রকম যখন টেনে আনছিল তখনও কিন্তু বাঘটা বেঁচে ছিল। হ্যাঁ, ঘা খাওয়া বাঘ কিন্তু ভয়ঙ্কর জিনিস। এ পর্যন্ত বলে থামতে হয়। ঘা খাওয়া বাঘের ভয়ঙ্করতা কিভাবে বোঝাবে, সেজন্য তাকে ভাবতে হয়। আর ওই সময় মহিন্দরের কাছে একটি লোককে আসতে দেখে সে গল্পের কথা ভুলে যায়। উঠে গিয়ে দাঁড়ায় মহিন্দরের আর দীনদাসের কাছে। বন্ধুরা, আজ তাহলে গল্পটি এ পর্যন্তই থাক। আশা করছি গল্পটি তোমাদের কাছে বেশ ভালো লাগছে। গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আমরা আবারও হাজির হব এর পরের এপিসোডে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জিএটের সাথেই থেকো। বন্ধুরা, চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই। পুছে দেখো অর্থ হলো জিজ্ঞেস করে দেখো। থম থাকা বলতে বোঝায় স্মরণ থাকা বা মনে থাকা।